বিয়ের ১ মাসের মাথায় আমি অর্ধ পাগল হয়ে আমার বাবার হাত ধরে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি। হয়তো আর কিছুদিন থাকলেই আমি পুরোপুরি পাগল হয়ে যেতাম। কিংবা আমার সাথে খুব বাজে কিছু ঘটতো। কি খুব অবাক হচ্ছেন? শুনুন তাহলে। আমি নবনীতা। আমরা ৫ ভাই-বোন। আমি মা-বাবার মেজো মেয়ে। বড় আপার বিয়ে হয়ে গেছে। মা ছোট বোনকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সেই থেকে পিচ্চিটাকে কোলে পিঠে করে গরুর দুধ, সুজি খাইয়ে একটু একটু করে পেলে পুষে বড় করেছি। আমিও যে তখন খুব বেশি বড় ছিলাম তা কিন্তু নয়। বয়স আর কতই হবে, ১৬-১৭। পরের কথায় প্রবাহিত হয়ে আমার সহজ সরল বাবার মাথায় ভূত চাপলো। আমার বিয়ে দেবে। এদিকে আমি চলে গেলে ছোটটাকে দেখবে কে, সবাইকে রেঁধে বেড়ে খাওয়াবে কে? সেই চিন্তা আমার বাবার মাথায় নেই। যদি বলি অবনী আরেকটু বড় হোক, তারপর আমার বিয়ের কথা ভেবো। বাবা চিন্তিত ভঙ্গিতে বলে, মা রে, মেয়েরা কুড়িতেই বুড়ি। বেশি বয়স হলে ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসবে না। অবনীকে নিয়ে একদম চিন্তা করবি না, বেশি জ্বালালে ওকে বড় ঘর দেখে দত্তক দিয়ে দেব। এখনকার মতো জ্ঞান বুদ্ধি থাকলে তখন জীবনেও বিয়ে করতাম না। বাবা আমার কথা শুনলো না। যেহেতু আমার মামা আর তার ছেলেরা বিয়ের সম্বন্ধ এনেছিল, তাই বাবা আর নতুন করে ছেলে দেখতে গেল না। সে আমলে ভরি তিনেক স্বর্ণ আর নগদ ৩০,০০০ টাকা যৌতুক দিয়ে আমার বিয়ে দিয়েছিল বাবা। বিয়ের রাতে আমার শাশুড়ি মা আমাকে বধূবরণ করতে এলো না। ভেবেছিলাম আমাকে দেখে তার পছন্দ হয়নি। পরে জেনেছি এর পেছনে অন্য কারণ ছিল। বৌভাতের রাতে আমার বড় জা আমাকে দুধের সাথে কি মিশিয়ে খাইয়েছিল সঠিক জানি না, তবে আমি নেশাখোরদের মতো পড়ে সারা রাত ঘুমিয়েছি। সকালে ঘুম ভেঙে দেখি আমি এলোমেলো হয়ে ফ্লোরে শুয়ে আছি। বিছানা পরিপাটি করে গোছানো, সেখানে কেউ নেই। আমার বর আমার সাথে দরকার ছাড়া খুব বেশি কথা বলতো না। আসলে তাকে কথা বলতে দেওয়া হতো না। আমার বড় ভাসুর প্রবাসী। সংসারে ছিলাম আমরা মাত্র ৪ জন সদস্য। শাশুড়ি, বড় জা, আমি আর আমার বর। শাশুড়ি প্রায়ই আফসোস করে বলতো, তোমার বাবা কোনো খোঁজ খবর না নিয়ে এভাবে হুট করে বিয়ে দিয়ে দিল। আমি চুপ করে থাকতাম। আসলে দিন দিন আমি যেন কেমন হয়ে যাচ্ছিলাম। খেতে পারতাম না, রাতে পড়ে পড়ে ঘুমোতাম। সারাক্ষণ মনে হতো আমার সাথে কেউ আছে, যে কোনো মুহূর্তে সামনে চলে আসবে। খুব আতঙ্ক লাগতো। আমাদের বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাওয়ার কথা শুনে আমার বড় যা অসুখ বাঁধিয়ে নিল। ভাবি ভক্ত দেবর কিছুতেই অসুস্থ ভাবিকে রেখে আমার সাথে গেল না। ফলে আমারও আর যাওয়া হলো না। প্রতিদিন রাত ৮টার দিকে আমার বড় যা আমাকে দুধ খেতে দিত। একদিন কেন জানি খেতে ইচ্ছে করলো না। বাড়িতে পোষা বিড়াল ছিল, তাকে দিয়ে দিলাম। সে সোনা মুখ করে খেয়ে নিল। আমি দুধ না খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে মনে হলো আমাকে কে জানি বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি প্রচুর ভয় পেলাম, ভয়ে রীতিমতো কাঁপছি। মাথা তুলে জিরো বাল্বের মৃদু আলোতে যা দেখলাম, আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার বর আর বড় যা এক বিছানায় অর্ধনগ্ন হয়ে জড়াজড়ি করে শুয়ে আছে। আমার তখন এত কান্না পেল, আমি হাউমাউ করে কেঁদে দিলাম। ওরা দুজন ছিটকে উঠল আমাকে জেগে থাকতে দেখে, খুব অবাক হলো। বড় চা কড়া কণ্ঠে বলল, তুমি আজ দুধ খাওনি? না, আমি মাথা নেড়ে বললাম। যা দেখেছো, এই কথা যদি ৫ কান হয় তবে তোমাকে আমরা মেরে গুম করে ফেলবো। কেউ ঠিকও পাবে না। বড় যা আমাকে খুব শাসালো। আমি কেঁদে কেঁদে বললাম, এসবই যদি করে বেড়ান তবে শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমার বড় যা দায়সারাভাবে বলল, লোক দেখাতে। সবাই বলে দেবরের এত বয়স হলো এখনো বিয়ে দাও না কেন? তোমাদের মাঝে কিছু আছে? সত্যি করে বলো তো। আমার স্বামীও দিন দিন আমাকে অবিশ্বাস করত। বিদেশ থেকে একেবারে চলে আসতে চাইতো, তাই বুদ্ধি করে গরিব ঘরের মেয়ে দেখে বিয়েটা দিয়ে দিলাম। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করতে আমার জাস্ট ২ মিনিটও লাগবে না। কথাটা মনে থাকবে? আমার মেরুদণ্ডহীন কাপুরুষ জামাই কিছুই বলল না। হায় বাবা, আমার ভালো করতে গিয়ে কি বড় ক্ষতিটাই না করে ফেললো। এত বড় ক্ষতির দাম কি দিয়ে দেব আমি? দিন দিন তাদের দেবর ভাবির রঙ্গলীলা বেড়েই চলল। আমার সামনে আর রাগ ঢাক করে চলতো না। ওপেন সিক্রেট হয়ে গেল। অন্যদিকে আমি একদম পরাধীন জীবন যাপন করছিলাম। আমি নিজে থেকে কাউকে ফোন করতে পারতাম না। বাবা ফোন দিলে ফোনের স্পিকার বাড়িয়ে দিয়ে আমার বড় যা গোয়েন্দার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকতো। শাশুড়িমা আমার কাছে এসে বসলে সেও পিছু পিছু চলে আসতো। আসলে আমার শাশুড়িমা বয়সের ভয়ে নুয়ে পড়েছিল। ইচ্ছে থাকলেও প্রতিবাদ করার কোনো মানসিক জোর ছিল না। তাই সব দেখেও চুপচাপ থাকতো। আপনারাই বলুন তো, একটা মেয়ে ঘরের মেঝেতে শুয়ে আছে, মেয়েটার স্বামী তার বড় ভাবির সাথে সেই ঘরের বিছানায় আদিম উত্তেজনায় ব্যস্ত।
মেয়েটা দেখছে, অনুভব করছে, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা নেই। শুধু চোখের জল ফেলা ছাড়া। কতক্ষণ মেয়েটার মাথা ঠিক থাকবে, মস্তিষ্ক সুস্থভাবে কাজ করবে? সেই মেয়েটাও করেনি। জানেন, সারাক্ষণ বিড়বিড় করে তার বাবার সাথে বোনেদের সাথে একা একাই কথা বলতো, হাসতো, কাঁদতো। দিন দিন মেয়েটার মানসিক সমস্যা বেড়েই যাচ্ছিল। অতিরিক্ত চিন্তায় না খেতে খেতে দুর্বল হয়ে পড়েছিল। মেয়েটার বাবা একদিন কাউকে না জানিয়ে দেখতে আসে। তার হাসি খুশি প্রাণবন্ত মেয়েটার এই রূপ দেখে কেঁদে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, মা রে, তোর এই অবস্থা কেন? বড় যা গলাবাজি করে মেয়েটার বাবাকে এক গাদা তিক্ত কথা শুনিয়ে দিল। একটা পাগল ছাগলকে আমার দেবরের গলায় ঝুলিয়ে দিয়েছেন। আপনাদের সবার নামে কেস দিব আমরা। হয় মেয়েকে লোক জানাজানি হওয়ার আগে এক কাপড়ে নিয়ে যাবেন, আর না হয় বাকি কথা থানায় গিয়ে হবে। আমার অশিক্ষিত সহজ সরল বাবা কোনো ঝুট ঝামেলায় না জড়িয়ে নীরবে তাদের কথা মেনে নিল। যেই পায়ে গিয়েছিল সেই পায়ে আমাকে নিয়ে চলে এলো। আমার না তখন মানসিক বোধশক্তি লোপ পেয়েছিল। সারাক্ষণ আমার ছোট বোনকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘরের দরজা আটকে চুপচাপ বসে থাকতাম। সবাই খুব ভয় পেত, ভাবতো গলা টিপে মেরেই ফেলবো নাকি। যে পুতুলটাকে কোলে পিঠে করে বড় করেছি তাকে কি মারতে পারি? ওরা কেউ বুঝতে চাইতো না। ওই বাড়িতে থাকতে ফোনে যদি বাবার কাছে আমার ছোট বোনের কথাও জিজ্ঞেস করতাম, কিভাবে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, বলে দিতাম। ফোন রাখার পর আমার যা চিবিয়ে চিবিয়ে বলতো, মনে হয় ওর নিজের পেটের মেয়ে, ঢং দেখে বাঁচি না। সত্যি করে বলতো, এটা কি তোর ছোট বোন নাকি তোর জন্ম দেওয়া তোর নিজের পেটের মেয়ে? ছি ছি, এর কথা শুনলে আমার ঘৃণায়, লজ্জায়, অপমানে গা গুলিয়ে উঠত। সেবার আমার পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লেগেছিল। বাবা এই কবিরাজ সেই ডাক্তার দেখিয়ে আমাকে একটু একটু করে সেরে তুলেছে। কিন্তু বিয়ের আগে আমার যে সুন্দর গোছানো জীবন ফেলে রেখে গিয়েছিলাম, সেই জীবন পরে আর এসে পাইনি। জানেন, কারোর সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বা কথা কাটাকাটি লাগলেই আমাকে শুনতে হতো আমিই ভালো না, তাই দেখেই তো স্বামীর ঘর করতে পারলাম না। অথচ তারা কিন্তু সবটাই জানতো। আমার আপনজনেরা আমাকে ধারালো কথার দ্বারাই বেশি আঘাত করত, আক্রমণ করত। দুর্বল জায়গা খুঁচিয়ে খুঁচিয়ে আরো বেশি রক্তাক্ত করত। বাবাও বয়সের তুলনায় আমার চিন্তায় একটু বেশি বুড়িয়ে গিয়েছিল যেন। আমি আমার এক কাজিনের হেল্প নিয়ে গাজীপুর চলে এসেছি। আজ থেকে 18 বছর আগে একটা ফ্যাক্টরিতে প্রথম 700 টাকা বেতনে চাকরি নিয়েছি। দিন গেছে, সব কিছুর দাম বেড়েছে, সাথে বেতনও হু হু করে বেড়েছে। জুনিয়র থেকে সিনিয়র পদে প্রমোশন হয়েছে। নিজের টাকায় বাড়িতে ঘর তুলেছি, বাবাকে শেষ সময়ে চিকিৎসা করিয়েছি। ছোট বোনেদের মানুষ করেছি, পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু আমি বহন করেছি। পড়াশোনা শিখিয়েছি, ভালো ঘরে বিয়ে দিয়েছি। এক সময় যারা আমাকে দেখে নাক সিটকাতো, আজ তারাই গর্ব করে বলে, আমার 10টা 5টা মেয়ের দরকার নেই, নবনীর মতো একটা আদর্শ মেয়ে হলেই চলবে। আমার কাজের জায়গায় সবাই আমাকে খুব সম্মান দিয়ে বড় অপু ডেকে কথা বলে। এত সম্মান, এত প্রশংসা, এত সাফল্য, এগুলো নিজে থেকে হেঁটে আসেনি, বিশ্বাস করুন। আমার 18 বছরের ধৈর্যের ফল, সততার আভাস, কঠোর পরিশ্রম, সবকিছু মিলিয়ে আজ আমি এক অনন্য নবনীতা হয়ে উঠেছি। ইদানিং কাঁচা 2-1টা চুলে পাক ধরেছে। একটানা এত বছর দীর্ঘ সময় বসে কাজ করতে করতে কোমরের হাড় ক্ষয়ে গেছে। চোখেও আজকাল একটু কম দেখি, হাতে বশ পাই না। তবুও সব মিলিয়ে খুব ভালো আছি, সুস্থ আছি। এইভাবে সম্মানের সাথে যেন বাকি জীবনটাও পার করতে পারি। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।